যেটা সবার আগে, তারপরে যুদ্ধাপরাধীদের বিচারও কিন্তু অন্যতম একটা ইস্যু ছিল, আপনি জানেন। সেই ব্যাপারে সরকার মনোনিবেশ করছে, এবং কি দুর্নীতিতে যারা একেবারে সর্বস্ব জড়িত ছিল তাদের বিষয়টিও সরকার, আমি মনে করি যে প্রস্তুত রয়েছে এবং সেভাবে আগাচ্ছে, এবং দুর্নীতি দমন কমিশন এখনো কাজ করছে এবং এটাকে আরো শক্তিশালী, আরো স্বাধীন করার চিন্তা সরকার রয়েছে। এবং আরো কিছুকাল সময়ের পরে এই দুর্নীতিগুলোর বিচার অবশ্যই সরকার করবে। বিরোধী দলের পক্ষ থেকে আরেকটি দাবি যেটা করা হয় যে সরকারি দলের মামলাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে একের পর এক, পাশাপাশি বিরোধী দলের যে দুর্নীতির বিভিন্ন মামলা রয়েছে সেক্ষেত্রে একটি মামলা এখন পর্যন্ত তোলা হয়নি। সরকারের এই মনোভাবকে আপনি এখানে একটা বিষয় বরাবরই আলোচনায় আসে, কিন্তু একটা বিষয় আমরা সামহাও এড়িয়ে গেছি, সেটা হলো যে দুর্নীতির যে মামলাগুলো হয়েছিল 111 পর 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার আমলে, এখানে সরকারের একটা প্রেস নোট বা একটা প্রজ্ঞাপন ছিল, যারা রাজনৈতিকভাবে মনে করেন হয়রানি করার জন্য মামলাগুলো দায়ের করা হয়েছিল সেগুলো প্রত্যাহারের জন্য একটা আবেদন করার জন্য বলা হয়েছে। দেখা গেছে এখানে কিন্তু ওই জায়গায় শুভঙ্করের ফাঁকি অনেকেই কিন্তু, বিশেষ করে বর্তমান বিরোধী দলের যারা ওই সময়ে ওই মামলার আসামি, অনেকেই এই মামলা প্রত্যাহার আবেদন করেন নাই, কিন্তু সরকারি দলে অনেকে আবেদন করেছেন। সেটারই ফলশ্রুতিতে অধিকাংশ মামলা প্রত্যাহারের বিষয়টি এসেছে সরকারের দলের লোকদের হয়েছে, বিরোধী দলের হয় নাই। কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা রয়ে গেছে, আপনি বাংলা টিভির পক্ষ থেকে একটা অনুসন্ধান নিয়ে দেখতে পারেন। তাহলে আপনারা আবেদন করেননি কেন? সেগুল সাহেব আসলে ভুল তথ্য দিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে অনেক নেতা, আমি নেক্সট প্রোগ্রামে আসতে পারলে আমি লিস্ট নিয়ে আসতে পারবো, অনেকে আবেদন করেছেন, এটা রিজেক্ট হয়েছে। আমি মনে করবো, এবং আমি শ্রোতাদের কাছ থেকে আহ্বান করবো শ্রোতারা যেন পার্টিসিপেট করে এই ইস্যুতে। বিরোধী দলের অনেক নেতাই আবেদন করেছেন, এটা রিজেক্ট হয়েছে। সরকারি দলের নেতারা আবেদন করেছেন, এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। সেগুল সাহেব হয়তো জানেন না, অথবা ইচ্ছাকৃতভাবে ভুল কথা বলেছেন। এটা শ্রোতার দরকার নেই, আপনি পরে নিয়ে আসেন, আমি আপনাকে এগ্রি করব। আমি ভেরি কনফিডেন্টলি আমি বলতেছি বিরোধী দলের নেতাদের আবেদন ডেলিবারেটলি ইট হ্যাজ বিন রিজেক্টেড। আমি ভেরি কনফিডেন্টলি বলতেছি। পত্রিকাগুলোতে প্রথম থেকে যে নিউজগুলো আসছে এটা কিন্তু আসার সাথে সাথে ডিক্লেয়ার হয়নি। ডিক্লেয়ার হওয়ার পর থেকে দীর্ঘকাল যাবে বিরোধী দল থেকে কোনো সাড়া আসেনি। হয়তো ওনার কোনো তথ্যে রিসেন্ট কোনো অ্যাপ্লিকেশন জমা বললে থাকতে পারে, বাট আই এম ভেরি শিওর যে প্রথম দিক থেকে দ্রুত বিচার আইন, এই দ্রুত বিচার আইনকে আওয়ামী লীগ কিন্তু একসময় বলেছিল কালো আইন, অর্থাৎ রাজনৈতিক নেতাদেরকে হেয় করার জন্য এই আইনের প্রণয়ন করেছিল বিএনপি এবং জামাত সরকার। কিন্তু সেই দ্রুত বিচার আইনকেই আওয়ামী লীগ আরো 2 বছরের জন্য এক্সটেনশন দিয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা? প্রথমত অ্যাজ এ ব্যারিস্টার আই উড সে এই ধরনের আইনটা ভালো না। এটা জোট সরকারই করে থাকুক, যে আমাদের জোট সরকার অথবা আওয়ামী লীগ গভর্নমেন্ট যারা এই ধরনের দ্রুত বিচার আইন করে, এটা আসলে দেশের প্রচলিত সিস্টেম, লিগ্যাল সিস্টেমের জন্য এটা ভালো না। এবং যদি এতে কিছু উপকার হয়, সামান্য উপকার হয়, বাট এতে যে জিনিসটা সবচেয়ে বড় সমস্যা হয় যে এটাকে ইউজ করা হয় বিরোধী দলের নেতা কর্মীদেরকে এক্সপ্লয়েট করার জন্য, ওদেরকে টর্চার করার জন্য। বাট আমি যে কথাটা বলবো যে আমাদের হাতে বিরোধী এই আইনের মাধ্যমে নির্যাতন হয় নাই, আমি এটা দাবি করব। বাট আমরা ভয় পাচ্ছি যে আওয়ামী লীগ যেহেতু বিরোধী দলের উপর নির্যাতনে অত্যন্ত, মানে আপনি বলছেন দ্রুত বিচার আইন, দ্রুত বিচার আইন কিন্তু বিএনপি এবং জামাত সরকারের সময় এসেছিল। আপনি বলছেন যে আপনার আশঙ্কা যে এই আইনের মাধ্যমে রাজনৈতিক নেতাদের হেয়, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের হেয় বা হেয় প্রতিপন্ন করার ব্যাপারে বা বিভিন্ন ভাবে হ্যারাস করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনি বলছেন আপনাদের সময়ে সেটা করা হয়নি, কিন্তু এখন আওয়ামী লীগ করছে। এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, হাউ ডু ইউ ইউজ ইট। আপনারা এই ইনস্ট্রুমেন্ট এনেছিলেন, তবে আপনারা ব্যবহার করেননি। As a barrister, I do not like much. আপনার ওই মন্তব্যটি ইন্টারেস্টিং যে আপনি বললেন যে বিএনপি এবং জামাত ওই ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করেনি, তাহলে আপনারা এই ইনস্ট্রুমেন্টটি এনেছিলেন কেন? আমি ফিরে আসবো আপনার কাছে, আমার কলার রয়েছে। দুঃখিত, আমি হারিয়ে ফেলেছি, ফিরে আসুন আবারও লাইনে। তাহলে আপনি আপনার বক্তব্যটা পরিষ্কার করুন। আচ্ছা, যে আমার বক্তব্যটা হচ্ছে যে যেই রেশনালটা কাজ করে, যেমন আওয়ামী লীগ গভর্নমেন্ট এখন যেই কথাটা বলছেন এবং আমাদের জোট সরকারের নেতারা তখন যে কথাটা বলছেন যে কিছু কিছু অপরাধের দ্রুত বিচার হয়ে যাওয়া প্রয়োজন, এটার জন্য আমরা এই আইনটা করেছি, যাতে জনজীবনে আইন শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনা যায়, এটার জন্য এই কথাটা বলা হয়। বাট এটা অপপ্রয়োগ করার একটা সুযোগ থাকে।
সুযোগটা যারা যাদের মেন্টালিটি ভালো না, অথবা যারা বিরোধী দলকে সহ্য করতে পারে না, অথবা যাদের সহিষ্ণুতার অভাব যে রাজনৈতিক দলের, তারা ওইটাকে ইউজ করে। দ্রুত বিচার আইনটা যে কথাটা শেষে বললেন, যে সেটা প্রয়োগের দিকটা যদি প্রশাসনের গতিশীলতার সাথে ব্যবহার করা হয় খুবই ভালো। বর্তমান সরকার সে ইন্টেনশন নিয়ে এটাকে 2 বছরের জন্য বর্ধিত করেছে। এবং আসলে এগুলো ওই যে আমরা দীর্ঘ আলোচনার সুযোগ নেই, বেরিয়ে আসতো। যেমন বিশেষ ক্ষমতা আইন যেটা ছিল বঙ্গবন্ধু আমলের, সেটাও কিন্তু যেহেতু ইমিডিয়েট আফটার লিবারেশন একটা অত্যন্ত অপ্রস্তুত সময়ে প্রশাসনের জন্য বাধ্যতামূলক একটা অনিবার্য অনেক সমস্যার মধ্যে খুব প্রয়োজন ছিল। কিন্তু বঙ্গবন্ধু 75-এ 15 আগস্ট শহীদ হলেন, এরপর থেকে কেউ কখনোই কিন্তু বরাবরই বারবার বক্তৃতা মঞ্চে, টকশোতে, সব জায়গায় বিশেষ ক্ষমতা আইনকেও কালো আইন বলেছিল। আসলে জনগণ খুব সতর্ক। এটার প্রয়োগের দিকটা ভালো হলে সরকারও আমি আশা করব যে বিশেষ ক্ষমতা আইন যেটাকে 2 বছরের জন্য বাড়িয়েছে, এটা প্রশাসনের গতিশীলতার জন্য কিংবা দ্রুত বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই এটার অনেক কিন্তু ভালো দিক। বিরোধী দলের পক্ষ থেকে যে আশঙ্কা বা যে অভিযোগ রয়েছে যে এই দ্রুত বিচার আইনের মাধ্যমে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানির সম্মুখীন করা হবে। হয়রানির কাকে বলে, কত প্রকার ও কি কি। ময়মনসিংহের সিনেমা হলে বোমা বিস্ফোরিত হয়ে কিছু মানুষ মারা গেল। ঢাকাতে সাবর হোসেন চৌধুরীকে এটার জন্য আসামি করে এমন বেদম মার দেওয়া হলো। তারপরে মুনতাসির মামুনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার শাহরিয়ার কবিরের মতো সাংবাদিকদেরকে জেলের মধ্যে যে পরিমাণ নির্যাতন করা হলো। 70-80 বছরের বৃদ্ধকে আওয়ামী লীগ করার অপরাধে তার নিজস্ব জায়গায় কবরস্থ করতে দেওয়া হয়নি। পুকুরের পর পুকুর মাছ ধরে আওয়ামী লীগ করার অপরাধে নিয়ে যাওয়া হয়েছে, চোখের সামনে দেখেছিল। নির্যাতন করা হয়েছিল চরমভাবে। আমি 2002-এর 29শে অক্টোবর দেশে আসি। আমাদের বাড়ি হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপে বাংলাদেশে, যদিও একসময় অনেক বড় ছিল। সেখানেও মাইনরিটিদের উপর যে নির্যাতন নেমে আসছিল, সীতাকুণ্ড, মিরসরাই, চট্টগ্রামের যে সাগর বিদ্যুৎ এলাকাগুলো, সব জায়গাতে, রাজশাহীতে নির্যাতন কাকে বলে, কি প্রকার, আমার মনে হয় যে তার বিপরীতে এই যে এতগুলো আসন নিয়ে 29শে ডিসেম্বর 2008-এ আওয়ামী লীগ আসলো। আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমি বাংলা টিভিকেও আরেকদিন বলেছিলাম যে একটা বিজয় মিছিল করতে দেয়নি। মুন্সিগঞ্জের এক বুড়ো কান্না করছে যে আমার বাড়ি যখন শাবল দিয়ে কুটছিল, আমার বাড়িটা তো রক্ষা করতে পারেনি হাসিনা, মানে ওনার অভিযোগ থেকে। আজকে সে মিছিলটাও করতে দিচ্ছে না আমাদেরকে, যে আজকে বিজয়ী হলাম। তা আমার মনে হয় যে সরকার অবশ্যই এই আইনটির প্রয়োগ অবশ্যই বিরোধী দলের নির্যাতনের জন্য করবেন না। ফিরে আসবো আমরা আলোচনা। এখন বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম জনতার মঞ্চে। আজকে আমাদের দুজন অতিথি রয়েছেন। ব্যারিস্টার একেবারে ডানে রয়েছেন ব্যারিস্টার শওকতুল আনোয়ার খান, এবং আমার ডানে রয়েছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা। আমি এবার ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা যদিও এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রতিদিনই আমরা নিউজে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে। র্যাব সদস্যরা ধরছেন তাদেরকে, এবং তারা সক্রিয়ভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো বাংলাদেশে এই সন্ত্রাসী এবং এই তালেবান জঙ্গিদের যে উপদ্রব বলা যেতে পারে, সেটাকে আপনি এবং বর্তমান সরকার যেভাবে এই সন্ত্রাসীদেরকে, জঙ্গি সন্ত্রাসীদেরকে দমনে তৎপর, এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? আমি আসছি আপনার এই পয়েন্টে। আমি শওকতুল ভাইয়ের ব্রেকে যাওয়ার আগে দুই একটা কথার জবাব দিচ্ছি। আপনার মনে আছে বর্তমান যে ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার কথা? ওনাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পুলিশ কিভাবে পিটিয়ে মাথা ভেঙে দিয়েছিল। আমার মনে আছে যে বিএনপি এবং জামাত ইসলামের লোকজন রাস্তাঘাটে বের হতে পারতেছিল না। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনের মুখে শিবিরের ছেলেরা অকাতরে প্রাণ দিচ্ছিল। বহুত বিশ্ববিদ্যালয় হল থেকে তার শিবির ছেলেদেরকে বের করে দিচ্ছিল। বর্তমানে আসেন যে বিএনপি তার অফিসের সামনে ব্যারিকেডের ভিতরে মিছিল করতে হয়, জামাত ইসলামী ফিল্ডে মিছিল করতে পারে না, ছাত্র শিবির সারা দেশে কোনো ফিল্ডে মিছিল করতে পারে না। ছাত্র শিবিরের ছেলেদেরকে সারা দেশে অ্যাটলিস্ট 1000-এর উপর নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, 700-এর উপর নেতাকর্মী এখন রিমান্ডে আছে। তারপর
এরপরে যদি উনি মনে করেন যে মানে আওয়ামী লীগ সরকার বিরোধীদের উপর কিভাবে নির্যাতন করে, এরপরে যদি উনি এটা না বোঝেন, ওনাকে বুঝিয়ে দিতে হবে বলে আমার মনে হয় না।